সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেট ব্যথার সমস্যা ও তার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. আমিনুল হক ১৯৫৬ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, পেট ব্যথা আসলে হয় না এমন কোনো বয়সী মানুষ হয়তো পাওয়া যাবে না। তো স্যার জানাবেন যে এই যে পেট ব্যথা, পেট বলতে আসলে আমরা কোন অংশকে বোঝাচ্ছি এবং এর ভেতর কি কি অর্গান আছে? পেট ব্যথা বিভিন্ন রকমের হতে পারে। আবার পেট সম্বন্ধেও কিন্তু মানুষের ধারণা একটু সঠিক ধারণা নাই। অনেকে যে বুকের নিচ এটাকেও পেট বলে, আবার একদম নিচে ওটাকেও পেট বলে। পেট বলতে আমরা যে আমাদের চেস্টের যে রিবগুলি আছে, খাঁচা, খাঁচা নিচ থেকে আরম্ভ করে আর নিচে হলো হাড়ের যে শক্ত অংশটা আছে, এর মাঝখানের অংশটাকে অ্যাবডোমেন প্রপার বলে আমাদের মেডিকেলের ভাষায়, অথবা আমরা এটাকে পেট বলে থাকি আর কি। এর মধ্যে অনেক অর্গান আছে, তার মধ্যে লিভার, আর লিভারের সাথেই কিন্তু নিচে থাকে গলব্লাডার, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পিত্তথলি। আবার বাম দিকে স্প্লিন থাকে, মাঝখানে থাকে হলো স্টমাক এবং প্যানক্রিয়াস, এগুলিতে অসুখ হয়। আর আমরা একটু নিচের দিকে যদি নামি তাহলে ওইখানে থাকে ইউরিনারি ব্লাডার মেইলে, আর ডান দিকে থাকে সিকাম, আর বাম দিকে থাকে কোলন, অর্থাৎ নাড়ি ভুঁড়ি যেগুলো আমরা সহজ বাংলায় বলি, আর এইভাবে থাকে খাদ্যনালী। আচ্ছা, তো সবচাইতে কমন কি কি পেট ব্যথার সমস্যা যেগুলো একেবারেই বিনাইন ধরনের, অর্থাৎ খুব একটা জটিল বা কমপ্লিকেটেড না, সেগুলো কি ধরনের পেট ব্যথা আছে? সবচেয়ে বেশি ব্যথা আমাদের দেশে আমরা যেটাকে বলি পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের ব্যথা, যেটা গ্যাস্ট্রিকের ব্যথা। রোগীরাই এসে বলে যে স্যার আমার গ্যাস্ট্রিকের ব্যথা আছে। একদম। কিন্তু অনেক সময় তারা এটাকে ঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারে না। আমরা যখন জিগাই যে ব্যথাটা কি আপনার, অনেক সময় বলে পুরা পেট দেখায় বলে পেট ব্যথা। পেট ব্যথাটা আসলে রিজনাল হয়, যে এরকম গলব্লাডার অথবা গ্যাস্ট্রিকের ব্যথা যেটা, এটা কিন্তু নাভির উপরে হওয়ার কথা। গ্যাস্ট্রিকের ব্যথাটা বেশিরভাগ মাঝখানে হয়, গলব্লাডারের ব্যথাটা একটু ডান দিকে হয়। আচ্ছা, তো এই লোকেশনগুলি যেহেতু রোগীদের জানা থাকে না, জানা না থাকলে কিন্তু ভালো, আর জানা থাকলে কিন্তু তারা এটা মিস ইন্টারপ্রিট করে। জানা যদি তাদের ওষুধটা সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে কিন্তু তারা ঠিকভাবে এটা প্রেজেন্ট করতে পারে, স্যার আমার এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, ওইভাবে বলতে পারে। আচ্ছা, তো বেশিরভাগ পেপটিক আলসারের ব্যথাটা মাঝখানে হয়, বুকের নিচে, নাভির উপরে। আচ্ছা, আর যদি ডান দিকে ব্যথা হয়, তখন আমরা চিন্তা করি যে মহিলা মানুষ হইলে কিংবা একটু ফ্যাটি হইলে, বয়স 30-40-এর মধ্যে হইলে, তখন আমরা চিন্তা করি যে তার গলব্লাডারে কোনো পাথর থাকতে পারে। আবার যদি নিচের দিকে হয়, ডান দিকে, তখন বয়স কম হলে 20 এবং তার আশপাশে, তখন আমরা মনে করি যে এটা অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। আচ্ছা, তার একদম পেটের মাঝখানে তীব্র ব্যথা যদি হয়, হয়তো ভুঁড়ি ভোজন যেটা বলে, মাংস দিয়ে খুব পেট ভরে খেলো, এরপরে ব্যথা আরম্ভ হয়ে গেল, এই ধরনের ব্যথা হলে এটা আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। আর বাম দিকে বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, ওল্ড, অ্যাবাভ 65, তারা যদি বাম দিকে নিচের দিকে ব্যথা কমপ্লেন করে, তখন আমাদের সন্দেহ করতে হয় যে কোলনে কোনো ক্যান্সার জাতীয় অসুখ হয়েছে কিনা। এইভাবে আমরা এটাকে সাইট অনুযায়ী এটা আপনারা নির্ধারণ করেন। অনেক সময় আছে খাবারের সাথে পেট ব্যথার একটা সম্পর্ক থাকে, অনেকের এমনিতেই খাবারের পরে ব্লোটিং বা হয়তো ডায়রিয়া কিংবা কনস্টিপেশন এই ধরনের সমস্যা তো থাকে, আইবিএস এর সমস্যা থাকে। আবার অনেকের খাবার খেলে ব্যথা কমে যায়, অনেকের খাবার খেলে ব্যথা বেড়ে যায়। তো এই যে একটি তারতম্য বা খাবারের সাথে সম্পর্ক, সেটি সম্পর্কে কি বলবেন? এটা আসলে পেপটিক আলসারটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো গ্যাস্ট্রিক আর একটা হলো ডুওডেনাল। তো গ্যাস্ট্রিকটা হলো স্টমাকের মধ্যেই, ইজিলি লেসার কার্ভাসারে থাকে। তাহলে খাওয়া দাওয়া করলে যদি খাবারটা ওই আলসারের সাথে লাগে, ফ্রিকশন হয়, ঘষা লাগে, তাহলে তার ব্যথা বেড়ে যাবে। তার মানে খাওয়ার পরে পরে যদি ব্যথা বাড়ে, তাহলে এটা মোস্ট লাইকলি হলো গ্যাস্ট্রিক আলসার। এটা বয়স্কদের বেশি হয়।
আবার কম বয়সে কিংবা বয়স্কদেরও হইতে পারে যে ডুডেনাল আলসার, যেটা এটা একটু স্টমাকের থেকে একটু বাইরের দিকে ডুডেনামে। তো খাবারটা যখন কাইম হয়, মানে আমরা এই যে পিঠা বানাই তারপরে একটা কাইম তৈরি করি, ওইরকম হওয়ার পরে ডুডেনামে যায়। তো ডুডেনামে যাওয়ার পরে যদি তার ওইখানে যে অ্যাসিডটা থাকে ওইটা নিউট্রালাইজ হয়ে যায়, তাই অ্যাসিডটা নিউট্রালাইজ হলে ওখানে ব্যথাটা কমে। তাহলে খাওয়ার পরে যদি ব্যথা বাড়ে তাহলে গ্যাস্ট্রিক আলসার, খাওয়ার পরে যদি ব্যথা কমে এটা ডুওডেনাল আলসার। আচ্ছা, তো আপনি বলছিলেন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, আমরা জানি এটার একটা টিপিক্যাল পেইন থাকে, হয়তো নাভির চারপাশে হতে পারে, সেটা আবার ডান পাশে চলে যেতে পারে। তো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে অনেকেই ভয়ে থাকেন। অনেক সময় অনেকেই বলেন যে গ্যাস্ট্রিকের ব্যথার সাথে মিলিয়ে ফেলেন, যে গ্যাস্ট্রিকের ব্যথা অনেকে বলেন পিঠে গেছে, পিঠে ব্যথা হতে পারে, হাতে ব্যথা হলে বলেন গ্যাস্ট্রিকের ব্যথা। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাকেও এইভাবে মিস ইন্টারপ্রিট করেন, তো সেক্ষেত্রে কি কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা? অ্যাপেন্ডিসাইটিস এমনি মনে হয় যে ওষুধটা খুব সাধারণ, কিন্তু ডায়াগনোসিস কিন্তু কঠিন। কারণ এটা অনেক সময় এটা অল্প বয়সে হয়, 15 থেকে 25 এই বয়সে বেশি হয়। আচ্ছা, এবং ব্যথা নিয়ে আসে, আর ব্যথাটা একটু সমস্যা, ব্যথাটা শুরু হয় আম্বিলিকাসের আশপাশে, কিন্তু পরে আস্তে এটা সেটেলড হয় ডান দিকে নিচের দিকে। তাহলে ব্যথার ক্যারেক্টারটা খেয়াল করতে হবে, রুগীকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে যে তোমার ব্যথাটা কোথায় শুরু হয়েছে আর এখন কোথায় আছে। এইটা একটা। আর একটা হলো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাথে কিন্তু অল্প জ্বর হয়, আচ্ছা, তাহলে তার টেম্পারেচারটাও দেখতে হবে। আর অনেক পেশেন্ট ব্যথার সাথে সাথে বমি করে, হঠাৎ করে ব্যথা হলো সাথে বমি করে দিল। আর এদের যদি আমরা এক্সামিন করি, পালস দেখি, তাহলে পালসটা নর্মালের চেয়ে এটা গতিটা বেড়ে যাবে। তাহলে কয়েকটা জিনিস আমার দেখতে হবে, যে তার জ্বর আছে কিনা, তার ব্যথাটা প্রথম কোথায় শুরু হয়েছে আর সেটেলড হয়েছে কোথায়, এবং তার পালস বেশি আছে কিনা। এই তিনটা জিনিস পাইলে আমরা মোটামুটি মনে করি যে তার অ্যাপেন্ডিসাইটিস। তারপরে যদি পরীক্ষা করার সুযোগ থাকে তাহলে আমরা সিম্পল ব্লাড টেস্ট করলে বুঝি তার যদি লিউকোসাইটোসিস, নিউট্রোফিল বেশি হয়ে যায়, লিউকোসাইট বেশি থাকে, তখন আমরা মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম। কিন্তু সমস্যা হলো যে এই রোগীগুলি বেশিরভাগ ক্ষেত্রে আসে মেডিসিনের লোকজনের কাছে, আমাদের কাছে আসে, কিন্তু আমরা কিন্তু এটার পুরোপুরি চিকিৎসা দিতে পারি না। এটার চিকিৎসা হলো অপারেশন। তো ইমিডিয়েট যদি আসে, ডায়াগনোসিস যদি আমার সঠিক থাকে, তাহলে আমার সার্জনের কাছে রেফার করতে হবে, যাতে তার অপারেশনটা ইমিডিয়েট হয়ে গেলে সে সুস্থ হয়ে যাবে একেবারে। আর সমস্যা হলো যদি সে পেশেন্ট দেরি করে, যাচ্ছে এটা গ্যাস্ট্রিকের পেন কিনা ট্যাবলেট খায়, দেখি বুঝতে পারলো না, সিরাপ খায়, আবার একটু অল্প খাওয়া দাওয়া করে, এরকম করে যদি দেরি করে, প্যারাসিটামল খেয়ে খেয়ে জ্বর এবং ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথা পুষে রাখে, এই পেশেন্টগুলির ক্ষতি হয় বেশি। তারা ডাক্তার যখন দেখেছে কোনো মতে আর কোনো ভালো হচ্ছে না, 1-2 দিন পার করে তখন যায় ডাক্তারের কাছে। সেই অবস্থায় অপারেশন না করা ভালো, তখন তাকে চিকিৎসা দিয়ে তার ব্যথা ইনফেকশন কমাইতে হবে। যদি চিকিৎসা করতে দেরি হয় তখন কমপ্লিকেশন দেখা দেয়। কমপ্লিকেশন দুই রকম হতে পারে, যেটা অ্যাডেশন হয়ে যেতে পারে আশপাশে, অথবা অ্যাবসেস হয়ে যেতে পারে। স্যার, নারীদের ক্ষেত্রে একটু আমরা বেশি দেখি, সেটি হচ্ছে পিত্তথলির পাথর বা সেটার প্রদাহ। এই সম্পর্কে একটু যদি আমাদেরকে তথ্য দিতেন যে এটি কিভাবে বুঝতে পারবেন। পিত্তথলির পাথর যাদের আসে তারা এসেই বলবে যে স্যার আমার মাঝে মাঝেই ব্যথা হয়। যদি তীব্র ব্যথা না হয় তাহলে বলবে মাঝে মাঝে ব্যথা হয় এবং আমি রেগুলার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু আমার ব্যথা কমে না। ব্যথা তো কমবে না, তার তো পিত্তথলিতে সমস্যা, কিন্তু সে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, তা তো কমবে না। তো এরকম যদি হয় তখন আমরা সন্দেহ করি যে এর পিত্তথলিতে পাথর হইতে পারে। তো আমরা যখন টেবিলে শোয়া এখানে হাত দিই, চাপ দিই, তখন সে ব্যথা অনুভব করে। এটা আরেকটা তার সহযোগী সিমটম। এরপরে যদি আমরা এক্সামিন করি কিংবা ইনভেস্টিগেশন করি, একটা আলট্রাসোনোগ্রাম করলেই তার পিত্তথলিতে পাথর থাকলে ধরা পড়ে যাবে। অত বেশি কঠিন না, কিন্তু হিস্ট্রিটা একটু মনোযোগ দিয়ে নিতে হবে আর তাকে সিনসিয়ারলি একটু এক্সামিন করতে হবে, তাহলে আসলে ব্যথাগুলো ডিফারেন্সিয়েট। স্যার, অনেকেরই আছে খাওয়ার পরে বাথরুমে যাওয়ার একটি প্রবণতা, পেট ব্যথা হয় এবং সেই সাথে বাথরুমে যাওয়া বারবার, এবং সেটি দীর্ঘদিনের একটি সমস্যা হয়তো বা। তো এটি কি ধরনের সমস্যা? অনেকের এমনও হয় যে খাওয়ার মাঝখানে বাথরুমে যেতে হয়, তো সেটি কি ধরনের অসুবিধা? এই অসুখটা আসলে আমাদের মেডিকেলের ভাষায় ডিসেন্ট্রি। তো ডিসেন্ট্রি দুই রকম আছে, এটা হেমিক আর একটা হলো, তো এই ডিসেন্ট্রি হলে তারা তখন বারবার পায়খানা করতে যায়,
তো সমস্যা হলো এটা যদি মানে অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে তো যে কোনো ওষুধ ফার্মেসিতে গেলে রোগীরা কিনতে পারে। তো যখন তার এরকম একটা সমস্যা দেখা দেয় তখন দেখা যায় সে একটা ফ্লাজিল অথবা একটা ফিলমেট কিনে খেয়ে তার কাজ সে চলে গেল। এবার তার টেম্পোরারি রিলিফ হয়, সাময়িক রিলিফ হয়, কিন্তু দেখা গেল যে কয়েকদিন পর তার আবার হচ্ছে, আবার সে একটা দুটো ওষুধ খেলো। এইভাবে খেতে খেতে এক সময় তার ওষুধে আর তখন আর কাজ করে না। তো যখন ওষুধে কাজ করে না তখনই সে ডাক্তারের কাছে যায়। আচ্ছা, তাহলে এটা যদি প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে যেত তাহলে কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যেত। যেহেতু দেরি করে যায় এবং বিভিন্ন ধরনের ওষুধ মানে অল্প মাত্রায় খেয়ে দীর্ঘদিন পরে যে যায় তখন আর এই ওষুধে কাজ করে না, তখনই সে সাফার করে বেশি। তাহলে এই যে অল্প ব্যথার সাথে বাথরুমে যেতে হয়, এই ওষুধটা মনে রাখতে হবে যে এটা একটা ডিসেন্ট্রি এবং এর পূর্ণ চিকিৎসা দরকার। যেরকম ফ্লাজিল খায়, ফ্লাজিলের ডোজ আসলে একটা করে দিন 3 বার এবং 10 দিন খেতে হয়। মানুষের খায় একটা কি দুইটা। এই জন্য আসলে এটা পুরোপুরি ভালো হয় না। ওর যে সিস্ট এটা থেকে যায় এবং ওই সিস্ট থেকে যখন আবার ভেজিটেটিভ ফর্ম হয় তখন আবার সে ওষুধে ভুগতে থাকে। স্যার, তো এমন কোনো অসুবিধা কি আছে যেটিতে তাৎক্ষণিক চিকিৎসা না হলে, যেমন আমি অগ্নাশয়ের কথা বলছি বা প্যানক্রিয়াস, এটির ব্যথাটি কেমন হয়? কারণ অনেক ক্লোজ আসলে রিলেশন বিভিন্ন অর্গানের, তো বোঝা যায় না যে আসলে কেন কোন ব্যথাটি হচ্ছে। প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে যদি একটু জানাতেন। পেটের ব্যথাকে প্রথমে 2 ভাগে ভাগ করতে হবে। একটা হলো যে অল্প অল্প ব্যথা, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, দীর্ঘদিন যাবত আছে, আর পেশেন্ট অল্প অল্প ওষুধ খেয়ে ভালো আছে। এই ধরনের ব্যথাগুলিকে আমরা মাইল্ড ব্যথা বলি। আচ্ছা, কিন্তু যেটা তীব্র ব্যথা সেটার কিন্তু সাথে সাথে চিকিৎসা দরকার। এর মধ্যে অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, ইভেন অনেক সময় অবস্ট্রাকশন, খাদ্যনালীতে বাধা সৃষ্টি হয়, সেগুলি কিন্তু ইমিডিয়েট চিকিৎসা দরকার। আবার অনেক সময় দেখবেন যে ইউরিটারিক স্টোন, মানে প্রস্রাবের নালীতে যদি পাথর থাকে, তীব্র ব্যথা হয়, সেগুলিও কিন্তু ইমিডিয়েট চিকিৎসা দরকার। তো প্যানক্রিয়াটাইটিস আমরা মেডিসিনের লোক এটার চিকিৎসা করি। তো প্যানক্রিয়াটাইটিস হলেও ইমিডিয়েট চিকিৎসা দরকার হবে, কারণ তার প্যানক্রিয়াসটা ইনফ্লেমড হয়ে যায়, পেটে ব্যথা থাকে, সে বমি করে, তার টেম্পারেচার বাড়ে। এবং যেহেতু প্যানক্রিয়াস একটা এনজাইম নিঃসরণ করে হজমের জন্য, তো আমরা যখন খাবার খাই তখন ওইখান থেকে তো রসটা আসে, প্যানক্রিয়াস কন্ট্রাক্ট করে রসটা দেয়, এই জন্য খাবার খাইলেই তার ব্যথা হবে। আচ্ছা, এই জন্য তাকে নাথিং বাই মাউথ রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত তার এই ব্যথা না কমবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু মুখে খাবার দেওয়া যাবে না। এই জন্য রাইট স্ট্রিপ দিয়ে বরং আরো সাকশন দিতে হয়, পেটটা যাতে তার খালি থাকে। তাহলে মুখে যেহেতু সে খাবার খেতে পারবে না, তাকে শিরার মাধ্যমে তাকে স্যালাইন দিতে হবে কিংবা ডেক্সট্রোজ দিতে হবে কিংবা আরো অন্য খাবারও যদি। অর্থাৎ এই ক্ষেত্রে এই প্যানক্রিয়াটাইটিস যদি অ্যাকিউট হয় সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজেশনের মাধ্যমে চিকিৎসক তার চিকিৎসা করতে করবেন। হবে, বাইরে রাখে চিকিৎসা করা যাবে না। অনেক সময় রোগীদের সাথে আমাদের একটু সমস্যা হয়, আমরা বললে বুঝতেও চায় না যে পেট ব্যথা অনেকের ওষুধ দিলে তো ভালো হয়ে যাবে, কিন্তু প্যানক্রিয়াটাইটিসের ব্যথা যেহেতু তার না খেয়ে থাকতে হবে, তাকে স্যালাইন দিতে হবে এবং ব্যথার ইনজেকশন দিতে হবে, সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি করেই চিকিৎসাটা করতে হবে, তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে প্রচণ্ড গরমের একটি সময় আমরা পাস করছি। এই সময়ে অনেক পেশেন্ট আসতেছে যাদের নানাবিধ সমস্যার মধ্যে একটি মুখ্য সমস্যা হলো ডায়রিয়া বা লুজ মোশন। এই লুজ মোশন আসলে কেন হয়? এই লুজ মোশন থেকে আসলে রেহাই পাওয়ার জন্য কি করা যায়? বিষয়টি হলো, ডায়রিয়া যদি হয় কারো, তাদের পেছনে অবশ্যই কারণ থাকবে আমাদের ফুড হ্যাবিট অথবা লাইফস্টাইল। দেখবেন যখন আমাদের প্রচণ্ড গরমে বারবার পানির পিপাসা লাগে, আমরা যারা বাইরে থাকি বা বাইরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই ডায়রিয়া হওয়ার ঝুঁকি বা প্রবণতা অনেক বেশি থাকে। এটির একটি বিশেষ কারণ হলো তারা যেখানে সেখানে পানি খাওয়া, শরবত বা জুস যেগুলো খোলা অবস্থায় পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করে ফেলে।
সেক্ষেত্রে কিন্তু দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। বাইরের খাবারগুলোতে আসলে যেটা হয়, যেহেতু খোলা খাবার থাকে বা পানিটাও সেফ থাকে না, সেক্ষেত্রে ইকোলাই, টাইফয়েড থেকে শুরু করে নানাবিধ অণুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা যখন খাবারটাকে সেফ না এমন খাবার জেনে খাবো, সেটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে, যে আমরা এই খাবারটা খাচ্ছি, এই খাবার খেয়ে পেটে কোনো সমস্যা হবে না তো। এই যে একটা চিন্তা করলাম, এই চিন্তা করলেও কিন্তু পেটের মধ্যে কিছুটা গন্ডগোল হতে পারে। অবশ্য গরমের ভিতরে মানুষের শরীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা একটু বেশি থাকে, যেই কারণে যে কোনো খাবার খেলেই আমাদের তাপমাত্রাটা শরীরের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা দরকার হয়, যেটি আমরা করতে না পারলে তখন কিন্তু খাবারটা ডাইজেস্ট হওয়াটা খুব জটিল একটা ধারণ করে। সেক্ষেত্রে যারা লুজ মোশন আছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কি খাবেন কি খাবেন না, তার আগে বলবো কি খেলে ডায়রিয়া হতে পারে। যারা অবশ্যই লুজ মোশন হয় বা পেটে কোনো সমস্যা হয়, এই সমস্যায় আপনারা আছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিছু খাবার বাদ দিবেন। সেটি হলো বাইরের যে ভাজা পোড়া খাবারগুলো এই গরমে না খাওয়াই খুব ভালো। বাইরের যে খোলা খাবারগুলো আছে, স্পেশালি দেখবেন যে আখের শরবত বা লেবুর শরবতগুলো যে একটু খুব সুন্দর কালারফুল ওয়াটার করে তারা কিন্তু এখন সেল করছে, যেটি খুব গরমের মধ্যে দেখলেই মনে হয় এক গ্লাস খেয়ে ফেলি। এইটা থেকে কিন্তু রেহাই নেই। যখনই আপনি এরকম নিরাপদ পানি না গ্রহণ করবেন তখনই কিন্তু কমপ্লিকেশনে ভুগবেন। সেক্ষেত্রে যাদের লুজ মোশন হয়েই গেল, সেটি মাথায় রাখতে হবে, যদি লুজ মোশন হয়েই যায়, খাবারের ধরন কিন্তু আর আপনার সাধারণ দিনের মতো কিন্তু চলবে না। খাবারের ধরনটাকে অবশ্যই সহজ পাচ্য করে দিন। এমন কোনো খাবার আপনার খাদ্য তালিকায় রাখা যাবে না যেটি আবার আপনার কমপ্লিকেশন বাড়াবে অথবা কমপ্লিকেশনটা দূর করতে কোনো হেল্প করবে না। এরকম কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যেটি করবেন, অবশ্যই যদি লুজ মোশন হয় একটু রাখতে পারেন সফট রাইস। সফট রাইসটা যদি আতপ চালের যাওয়া হয় বা সেদ্ধ চালের হয়, সেটা কিন্তু খুবই ভালো কাজ করবে, বা পোলার চালের ভাতটাও কিন্তু খুব হেল্প করে। সেটা যদি আপনি একটু জাউ ভাত করে নেন, একটু দুপুরে বা রাতে আপনার একটু ভারী খাবার খাওয়ার প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনি খেতে পারেন। জাউ ভাতের সাথে কি খাবো, কিভাবে খাবো, এটি নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমরা কি ফিশ খেতে পারবো কি না, চিকেন খেতে পারবো কি না। যাদের সিভিয়ার লুজ মোশন, সেক্ষেত্রে এই ধরনের ফিশ না খাওয়াটাই ভালো। সেই মুহূর্তের জন্য হয়তো আপনি স্টপ করলেন, বাট সেটি যদি 2 বা 3 দিন যদি লংজিভিটি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রোটিন টোটালটা 0 করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আবার উইকনেস হওয়ার চান্সেস থাকে। মাথায় রাখতে হবে, কোনো রকম শাক বা হাই ফাইবার কোনো খাবার কিন্তু লুজ মোশনের পেশেন্ট বা পেটে কোনো গন্ডগোল থাকলে সেটি কিন্তু অ্যাভয়েড করতে হবে। যারা পেটটাকে দ্রুত শক্ত করতে চান বা নর্মাল পজিশনে আনতে চান, কাঁচা কলা হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট। গরমের সময় আমাদের কাঁচা কলাটা খাদ্য তালিকায় এমনিতেই থাকতে পারে, তবে যদি লুজ মোশন হয় তাহলে কাঁচা কলাটা হলো সবচাইতে গুড রেমেডি। কাঁচা কলাটাকে আপনি একটু ভর্তা করতে পারেন, একটু কাঁচা কলার কারি করতে পারেন, একটু ধরেন শিং মাছ দিয়ে যদি কাঁচা কলাটা রান্না করে নেন, সেটিও হতে পারে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই কিন্তু খাদ্য তালিকায় রাখা যাবে না। খাদ্য তালিকাটাকে এখন আপনি যদি একটু ভাগ করে নেন, যে ছোট ছোট করে খাবার যদি নেন, যেমন ধরেন একটু সুজি নিতে পারেন, একটু ক্লিয়ার স্যুপ নিতে পারেন, একটু জাউ ভাত দিয়ে আপনি কাঁচা কলাটাকে হয়তো একটু কারি দিয়ে খেলেন দুপুরবেলা, ইভিনিংয়ে আপনি একটু রুটি খেতে পারেন, অথবা যদি খুব সিরিয়াস অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওটস স্যালাইন বা রাইস স্যালাইনটাকে খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এছাড়া রাখতে পারেন ডাবের পানি এবং ভাতের মাড়। ভাতের মাড়টা আমরা অনেকেই একটু মনে করি যে কি একটা খাবার, এটা ফেলে দেই, কিন্তু ভাতের মাড় খুব ভালো ভিটামিন বি কমপ্লেক্সের জন্য, আপনার শরীরে ইমপ্রুভ করার জন্য বা ডায়রিয়ার পেশেন্টের জন্য ইমপ্রুভ করার জন্য ভীষণ এনার্জেটিক একটা খাবার। সো যাদের লুজ মোশন আছে বা লুজ মোশনের কোনো সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই খাদ্য তালিকাটাকে এভাবে একটু সহজপাচ্য করে নেবেন। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? পেটের ব্যথাকে অনেকেই গুরুত্ব দেয় না, মানে আসলে পেটের ব্যথাকে গুরুত্ব দিতে হবে। যে দীর্ঘদিন যাবৎ ব্যথা হচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না, তাহলে কারণটা জানতে হবে। তো কারণ জানতে গেলে রুগীর পক্ষে তো জানা সম্ভব না, ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তার কারণটা যদি জেনে যায় স্পেসিফিক্যালি, তখন তার চিকিৎসাটা সহজ। আবার ডায়াগনোসিসটা যেরকম আইবিএসের কারণে এক রুগী অনেক ডাক্তারের কাছে যায়, কিন্তু যদি তার ডায়াগনোসিসটা ক্লিয়ার থাকে যে সে আইবিএসের পেশেন্ট, তাহলে যে কোনো ডাক্তারের কাছে গেলেই চিকিৎসাটা তার প্রপার হবে। এই জন্য যে কোনো রুগীর যদি পেট ব্যথা হয় দীর্ঘদিন যাবত অথবা তীব্র ব্যথা হয়, তাহলে সাথে সাথে তার ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী
বাকি সঠিক চিকিৎসাটা চিকিৎসা তার নিতে হবে। নিতে হবে, তাহলেই সে সুস্থ থাকবে। একেবারে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল পেট ব্যথা সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি ফোড়া হচ্ছে, প্রথমে ফোড়া হয়, এই ফোড়াটা যখন ফেটে যায় তখন বাইরের দিকেও ফাটে, পায়খানা রাস্তার ভিতরের দিকেও ফাটে, আচ্ছা। ফেটে একটা রাস্তা তৈরি করে ফেলে, যেটাকে আমরা ফিস্টুলা বলি। তাহলে যদি আপনি বলেন যে মলদ্বারে প্রথমে ফোড়া হয়, ফোড়া থেকে ফিস্টুলা হয় আসলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।